আমি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট, আপনাদের বায়োলজির চিত্র আঁকবো কি করে? এক একটা যা কঠিন কঠিন নাম, সেগুলো উচ্চারণ করতে গেলেই আমার দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। আর চিত্র আঁকতে গেলে পেন্সিলের আগা ভেঙে যাবে আর খাতার পৃষ্ঠা নষ্ট হবে। এর থেকে ভালো কিছু হবে না। আগামীকালের মধ্যে সবগুলো কমপ্লিট চাই। তুমি কি করে আঁকবে, লিখবে সম্পূর্ণ তোমার ব্যাপার। এই চল সবাই। শাওন খুশি মনে আমার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, একদম ঠিক হয়েছে। ভাইয়ের সাথে পাঙ্গা নেওয়ার ফলে এবার বুঝবে। আমাকে যা পারা দিয়েছে না, আহ এখনো ব্যথা করছে, পা নাড়াতে পারছি না। আমি একবার শাওনের দিকে রাগী চোখে তাকিয়ে রনকে অনুরোধের সুরে বললাম, ভাইয়া প্লিজ এবারের মতো মাফ করে দিন না। আমি এর পরের থেকে আপনাদের সাথে কোনো ঝামেলা করব না। কথাটা তো আগে ভেবে দেখা উচিত ছিল। এখন কোনো কাজ হবে না, লক্ষ্মী মেয়ের মতো সবগুলো কমপ্লিট করে এনো। তাহলে একটা ললিপপ দিব, নয়তো টিসি পেয়ে যাব। সাথে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, এই তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? চল যাই, আজ আমি তোদের ট্রিট দিব, মনটা ভালো লাগছে। হাসতে হাসতে সবগুলো চলে গেল। এবার আমার কি হবে? এক রাতের মধ্যে এতগুলো প্র্যাকটিক্যাল আমি কমপ্লিট করব কি করে? একটা চিত্র আঁকতেই তো আবার অর্ধেক রাত পার হয়ে যাবে। নিজের ওপর রাগ হচ্ছে, ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়ি। কেন যে তখন ওদের সাথে লাগতে গেলাম? এখন ঠেলা সামলাই। হুম, যদি আমি হাতটা ছুঁড়ে রাস্তায় বসে কাঁদতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো। ধুর, অসহ্যকর সবকিছু। এর জন্যই বলে অতি চালাকের গলায় দড়ি। পাশের ফ্ল্যাটের কিচেন থেকে একঘেয়েভাবে প্রেসার কুকারের সিটি মারছে। সেই শব্দে কানে তালা লাগার জোগাড়। মিনিট খানিক পরপর বিরক্তিকর শব্দে মাথা ধরে যাওয়ার উপক্রম। তার সাথে আমার খালামণির চেঁচামেচি তো আছে। কিছু সময় পরপর এসে ফ্যান বন্ধ করে দিয়ে যায়। সাথে এক দফা বকা তো আছেই। হঠাৎ শরীরে তরল জাতীয় কিছু পড়তেই ধরফর করে উঠে বসলাম। তাকিয়ে দেখি আমার সারা শরীর পানিতে ভিজে একাকার। তায়াং ভাইয়া মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বিশাল এক চিৎকার দিয়ে উঠলাম, তায়াং ভাইয়া! আস্তে শাকচুনি, আমার কান ধরে গেল। কি করলি এটা? তোর গায়ে পানি ঢেলে দিয়েছি, ভালো চাইলে এখন ওঠ, নয়তো বালতি এনে সব পানি ঢেলে দিব। তোদের জন্য কি বন্ধের দিনে একটু আরামে ঘুমোতে পারবো না? ওরে আমার আরাম আলী, আমার বন্ধুদের কাছে আমার বান সমান ফালুদা করে এখন আরামে ঘুমানো হচ্ছে? তা তো আমি হতে দিব না। গতকাল একটু ব্যস্ত ছিলাম বলে তোকে ধরতে পারিনি। এবার স্বাস্থ্যের জন্য তৈরি হয়ে যা। জামা কাপড় তো অর্ধেকই ভিজিয়ে দিয়েছিস, আর তোর মান সম্মান ফালুদা করলে একদম ঠিক করেছি। পাঠা, ভালো চাইলে এখান থেকে ভাগ। আমি কিন্তু তোর অনেক সিক্রেট জানি, সেগুলো ফাঁস না করতে চাইলে আমার চোখের সামনে থেকে সর। তায়াং ভাইয়া সামনে এসে আমার চুলের বেনিটা টেনে ধরলো। আমি ব্যথায় কুকিয়ে উঠলাম, ভাইয়া চুল ছাড়, আমার লাগছে তো। আকাম করে এখন আবার বড় গলায় আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। চুল ছাড় ভাইয়া, মাথা ব্যথা উঠে যাবে। তাহলে বল, আমি যা শাস্তি দিব তা মাথা পেতে মেনে নিবি? না। তাহলে ছাড়ছি না। আচ্ছা মেনে নিব, দয়া করে চুলগুলো ছাড়, নয়তো কোনো কিছু মানবো না। তায়াং ভাইয়া চুল ছেড়ে দিয়ে শয়তানি হাসি দিল। তারপর এক লাফে খাটের ওপর হাঁটু মুড়ে বসলো। ওকে এভাবে লাফ দিতে গিয়ে আমি চিৎকার করে উঠলাম, ভাইয়া প্লিজ এভাবে লাফ দিস না। কেন? তোর মতো হাতির লাফ আমাদের জীর্ণ শীর্ণ খাটটা সহ্য করতে পারবে না। আজই ইন্তেকাল ফরমাবে, তারপর আমাদেরকে নিচে বিছানা পেতে ঘুমোতে হবে। তোকে তো কিছু করলে আমি তোর কোনো কথা শুনবো না। আবার ব্ল্যাকমেইল? ইয়েস, কি বলবি জলদি বল, আমার ঘুম পাচ্ছে। তোর শাস্তি হলো আমার ময়লা প্যান্ট শার্টগুলো সব সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে দিবি। অইসে যা ভাগ, আমি পারবো না। তায়াং ভাইয়া চোখ পাকিয়ে খাটের থেকে উঠতে উঠতে বলল, কি বললি আবার বল। ওকে রাখতে দেখে কাঁদো কাঁদো মুখ করে অসহায় কণ্ঠে বললাম, তোর প্যান্টগুলো অনেক মোটা, ধুতে গেলে ভেজা প্যান্টগুলো বালতি থেকে ওঠাতে ওঠাতে আমার কোমরের হাড্ডি লড়ে যায়। আর এতগুলো আমি ধোবো কি করে? এই বাচ্চা মেয়েটার সাথে তোরা এমন করিস কেন? তায়াং ভাইয়া কোনো উত্তর দিল না। এক গালে ভিলেন টাইপের হাসি দিয়ে
ওর ময়লা জামা কাপড় নিয়ে আসতে চলে গেল। এরা আমারে পাইছেটা কি? এদিকে ওই রনক ব্যাটা কতগুলো প্র্যাকটিক্যাল দিয়ে দিয়েছে, যার মাথা মুন্ডু কিছুই বুঝি না। তাই সেই যে এনে টেবিলের উপর ভাঁজ করে রেখে দিয়েছি, এখন অবধি ভাঁজ করাই আছে। ওইগুলো আমি ছুঁয়েও দেখব না, আর যদি ধরি তাহলে এমন হাল করব যেন জিন্দেগিতে আমার কাছে প্র্যাকটিক্যাল খাতা দেওয়ার সাহস না পায়। আজ কলেজে যেতে বলেছিল। আমার মাথা খারাপ নাকি? বন্ধের দিন আমি কলেজ যাব, তো আবার তাদের প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করে জীবনেও না। আমার ভাবনার মধ্যে তায়াং ভাইয়া এক গাদা শার্ট প্যান্ট ট্রাউজার টি শার্ট এনে হাজির। এতগুলো দেখে আমার অবস্থা ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে। তায়াং ভাইয়া বলল, আমার আন্ডারওয়্যারটাও কি ধুয়ে দিবি? আমি রেগে দাঁতে দাঁত চেপে বললাম, জানি আয়। সেটা আবার বাকি রাখছিস না কেন? সত্যি নিয়ে আসবো? তুই ধুয়ে দিবি তো? খচ্চর বেটা, সর সামনে থেকে। তোরটা তুই ধুয়ে নিস, আমি পারবো না। তুই তো বললি। চুলগুলি ছিঁড়তে না চাইলে সর তায়াং ভাইয়া, মুখের মধ্যে পর্দা নেই। বোনেরে কি বলিস? যা তোর বউকে ক ধুয়ে দিতে। তুই তো বললি, বউ থাকলে কি তোকে বলতাম নাকি? আবার শোন, সবগুলো ভালো মতো ধুয়ে কড়া রোদে শুকোবে, তারপর স্ত্রী করে আমার ওয়ার্ডরোবে ভাঁজ করে রেখে দিয়ে আসবে। আরেকটা কথা বলবি তো করুম না। নোভা আপু, তোমার আম্মু তন্নি নাচতে নাচতে রুমে ঢুকে কথা বলা শুরু করেছিল, কিন্তু তায়াং ভাইয়াকে দেখে পুরো কথা না বলে আবার উল্টো দিকে পল্টি মারল। কারণ ও ভালো করে জানে এখন আমাদের দুজনের মাঝখানে আসলেও ওকে বিপদে পড়তে হবে। তায়াং ভাইয়া ভ্রু নাচিয়ে হাসতে হাসতে চলে গেল, আর আমি এতগুলো জামা কাপড়ের দিকে তাকিয়ে ভেউ ভেউ করে কেঁদে উঠলাম। সবাইকে কলুর বরল পাইছে, আমাকে সারাদিন কাজ করতে করতে কোমর ধরে গেছে। এতগুলো মোটা মোটা প্যান্ট শার্ট ধোয়া কি চারটেখানি কথা? এখন কোমর নাড়তে পারছি না। আবার ইস্ত্রি করা বাকি আছে। ইস্ত্রি করার কথা মনে এলেই আমার কান্না পায়, কারণ আমার কাছে পৃথিবীর সবচেয়ে অসহ্য কাজের মধ্যে এটা একটা হলো ইস্ত্রি করা। আমার রনকের প্র্যাকটিক্যাল খাতার চিন্তায় মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না। এখন শুধু কান্না পাচ্ছে। বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিলেও মনের মধ্যে কোনো প্রশান্তি পাচ্ছি না। এত ঝামেলা মাথায় ঘুরলে কি কোনো শান্তি লাগে? তখনই পাশের ফ্ল্যাটের বারান্দা থেকে একজন চিৎকার করে ডেকে উঠল, ভাবি! আস্তে সামরা, আমি বয়রা নাকি? কি করো ভাবি? ওই কিসের ভাবি? কে ভাবি? তুমি আমার ভাবি। তুমি তো আমার ইফাত ভাইয়ের একমাত্র বউ। ভাইয়া তো বাসা সবাইকে বলছে তুমি ছাড়া আর কাউকে বিয়েই করবে না। এমনি মেজাজ সপ্ত আসমানে, তার মধ্যে এই পুচকে ছেলের কথা শুনে আরও রাগ হলো। এই ছেলে হলো ইফাতের ভাই শিফাত, মাত্র 7 বছর, বাড়িওয়ালা জামিল সাহেবের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে বাইরে পরিবার নিয়ে সেটেল আছে, মেয়েটাকে বিয়ে দিয়েছেন ভোলা জেলায়। ছোট ছেলের সাথে তারা থাকেন। ছোট ছেলের আবার 2 ছেলে, বড় ইফাত আর ছোট শিফাত। ওর আম্মু 5 মাসে প্রেগনেন্ট, আর একটা বাবু হবে। ইফাতের আব্বু সারাদিন নিজস্ব চালের আরও দেখাশোনা করে। ইফাতের আম্মু ভীষণ মিশুক মেয়ে, একটা মেয়ের আশায় 3য় সন্তান নেয়া, কিন্তু পিচ্চি ছেলে দুটো হয়েছে বদের হাড্ডি। বড়টা থেকে ছোটটা আরও বেশি। বড়টাকে তাও ধমক ধাওয়া দিলে ভয় পায়, আর এ পুচকু তো কাউকে ভয় পায় না। 5 তলা দালানের 4 তলায় তায়াং ভাইয়ারা ভাড়া থাকে। আমাদের পাশের ফ্ল্যাটে আবার বাড়িওয়ালা থাকে। ও ভাবি, কি ভাবো? এদিকে আয় বজ্জাত ছেলে, তোর কান দুটো মলে দিব। সেবার যে তোর মায়ের হাতের আচ্ছা করে পিটুনি খাওয়ালাম তা বোধহয় ভুলে গেছিস? হ্যাঁ, ভাইয়ের জন্য দু একটু মার খেলে কিছু হয় না ভাবি। আয় বিচু ছেলে, কথায় কথায় ভাবি বলবি না তো। 100 বার বলবো, 1000 বার বলবো। কি করবে? হ্যাঁ, কি করবে? আমার হাতের সামনে আয়, দেখ কি করি। কিচ্ছু করতে পারবে না। আচ্ছা বাদ দাও তো ভাবি, তোমার জন্য ভাইয়া একটা চিঠি পাঠিয়েছে। তুমি নাকি কালকে ভাইয়াকে ধাওয়া দিয়েছো, তাই তোমার সামনে আসতে ভয় পাচ্ছে, তাই আমাকে দিয়ে পাঠিয়েছে। আমি চোখ পাকিয়ে ওর দিকে তাকালে ও কোনো গ্রাহ্য করলো না, বরং বারান্দার গ্রিল দিয়ে হাত বাড়িয়ে আমার দিকে একটা টুকরো কাগজ ছুঁড়ে মেরে রুমে দৌড় দিল। আমি রাগ ও বিরক্তি নিয়ে কাগজটা তুলে
ভাঁজ খুললাম। ভেতরের লেখা পড়ে আমার অজ্ঞান হওয়ার অবস্থা। কাগজের লেখাগুলো ছিল এরকম। প্রিয়জান, আমি তোমারে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমাকে বুঝো না। তোমার জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, তার খবর কি তুমি রাখো? তোমাকে না পেলে আমি মরে যাব। মনে রাখো, তোমারে না পেলে আমি বাঁচব না। তুমি এই ইফাতের না হলে আর কাউর হইবা না। তুমি তো আমারে তোমার সামনেও আসতে দিতে চাও না। জানো, আমার প্রচুর কষ্ট হয়। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আব্বু আম্মুকে বলেছি তোমার কথা, খুব শীঘ্রই তোমাকে আমার বউ করব। তুমি শুধু একটু অপেক্ষা করো। এটি তোমার ইফাত। ক্লাস 4-এ পড়া এক ছেলের হাতের লাভ লেটার পেয়ে আমি কি রিয়েকশন দেওয়া উচিত তাও বোধহয় ভুলে গেছি। অগণিত বানান ভুল হওয়া লাভ লেটার হাতে নিয়ে থ মেরে দাঁড়িয়ে আছে। আপাতত আমার অবস্থা এখন, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো। তারপরে জোরে চিৎকার করে বললাম, ইফাত রে, তোর ভালোবাসা আমি ছোটাইতেছি। একবার শুধু তোরে হাতে পাই, ভালোবাসার ভূত তোর ঘাট থেকে কেমনে নামাই তুই শুধু দেখবি। ফাজিল পোলা, মাত্র 10 বছর বয়সে এখনই এসব? 8 দিন তো পড়েই আছে। তোর থেকে 11 বছরের বড় আমি। তোর বয়সে একটা ফ্রক পরে কুতকুত খেলতাম, আর তুই আমার লাভ লেটার দিস। আজ তোরে শুধু হাতের কাছে পাই, চালা কাঠ দিয়ে পিটাইয়া তোর ভালোবাসার ভূত তরামু। জীবন মানে ছুটতে হবে, থামা মানে শেষ। দুদিনের এই ভবে থেকে কেন হিংসা বিদ্বেষ? জীবন থাকুক ভালোবাসায়, বন্ধু থাকুক সাথে। শুভকামনা জানিয়ে গেলাম এই সুপ্রভাতে। শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা চিরকুট পাবো তা আমি কল্পনাও ভাবিনি। আজ হালকা আকাশি রঙের কাগজে গোটা গোটা অক্ষরে খুব সুন্দর করে উপরোক্ত কথাগুলো লেখা ছিল। চায়ের কাপের সাথে ছিল চিরকুটটা। চিরকুট দেওয়ার মানুষ খুঁজে পেলাম না। চা ঠান্ডা হয়ে পানি হয়ে গেছে। বহু সময় আগে দিয়ে গেছে তা বোঝাই যাচ্ছে। মাঝে কেটে গেছে আরও একটা দিন। আজকে কলেজ খোলা। কলেজে যাওয়ার কথা মনে পড়তেই কান্না পায়। আল্লাহ জানে আমার কপালে কি আছে। এখন আবার এই চিরকুট। আগের হলুদ চিরকুটের সাথে মিলিয়ে দেখলাম একই হাতের লেখা। তার মানে আগে যে দিয়েছিল সেই দিয়েছে। কিন্তু কে? চিরকুটটা হাতে নিয়ে তন্নিকে ডাকলাম, তন্নি, ওই তন্নি, এদিকে আয়, তাড়াতাড়ি আয় একটু। তন্নি কিচেন থেকে চেঁচিয়ে উত্তর দিল,